আমি মোহাম্মদ হাফিজুর রহমান, সহকারী অধ্যাপক, রসায়ন বিভাগ, রূপসা কলেজ, খুলনা। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে অর্থ প্যারা নির্দেশক, মেটা নির্দেশক, বলয় সক্রিয়কারী গ্রুপ এবং বলয় নিষ্ক্রিয়কারী গ্রুপ। আমরা একে একে এই চারটি বিষয় আজকে আলোচনা করব। তো প্রথমেই আমরা অর্থ প্যারা নির্দেশক এবং মেটা নির্দেশক এই দুটো আমরা একই সাথে একটু আলোচনা করে নিই। আমরা জানি যে বেনজিন বলয়ে যদি কোনো একটি গ্রুপ উপস্থিত থাকে তাহলে সেই গ্রুপের উপস্থিতিতে পরে যে গ্রুপটি আসবে সেই গ্রুপটি কোথায় আসবে, অর্থতে, মেটাতে নাকি প্যারাতে, তা নির্ভর করবে যে গ্রুপটি ওই বলয়ে উপস্থিত আছে তার উপরে। তো দেখা গেছে যে কতগুলো গ্রুপ আছে যাদের উপস্থিতির কারণে পরে আগমনকারী গ্রুপটি বা গ্রুপগুলো অর্থ এবং প্যারা অবস্থানে প্রবেশ করে। ওই সব গ্রুপকে বলা হয় অর্থ প্যারা নির্দেশক গ্রুপ। আবার এমন কিছু গ্রুপ আছে যারা বেনজিন বলয়ে উপস্থিত থাকলে পরে আগমনকারী গ্রুপটি মেটা অবস্থানে প্রবেশ করে। তো আমরা কয়েকটি উদাহরণ দিই। অর্থ প্যারা নির্দেশক এর মধ্যে যেগুলো আছে, বিশেষ করে যেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, আমি সেরকম কয়েকটি উদাহরণ দিচ্ছি। বিশেষ করে এই চারটে পরীক্ষায় আসে, আমরা এই চারটে খুব ভালো করে শিখব। যদিও একটি ভালো করে শিখলে আমরা দেখব যে বাকিগুলো অনেকটা সহজ হয়ে গেছে। যদি বেনজিন বলয়ে OH বন্ড OH উপস্থিত থাকে তাহলে এর উপস্থিতির কারণে পরে যে গ্রুপটি বা যে গ্রুপগুলো ওই বেনজিন বলয়ে ঢুকবে তারা অবশ্যই অর্থ এবং প্যারা অবস্থানে ঢুকবে। এজন্য এই গ্রুপটাকে বলা হয়েছে অর্থ প্যারা নির্দেশক গ্রুপ। একইভাবে NH2, CH3 এবং Cl এরা সবই কিন্তু একই রকমের ধর্ম প্রদর্শন করে। আমরা একটা ভালো করে শিখি, সেটা হলো যে বেনজিন বলয়ের OH গ্রুপ অর্থ প্যারা নির্দেশক কেন। এটা ব্যাখ্যা করতে গেলে অবশ্যই আমাদেরকে OH মূলকটি আছে এরকম একটি অ্যারোমেটিক যৌগ নিতে হবে। আমরা প্রধানত নিই হচ্ছে ফেনল বা কার্বলিক অ্যাসিড, যেটা আমরা দেখি যে সাপ তাড়ানোর জন্য ব্যবহার করে। যদি কারোর বাড়িতে সাপ উপদ্রব করে সেক্ষেত্রে এই কার্বলিক অ্যাসিড এটা ব্যবহার করা হয়। তো আমরা দেখি যে রেজোনেন্সের মাধ্যমে এই ফেনলের কি ঘটে আমরা সেটা দেখে নিই। আমরা দেখতে পাচ্ছি ফেনলে এই 5টি রেজোনেন্স ঘটে। রেজোনেন্স মানে আবার কি সেটা আমাদেরকে বুঝতে হবে। রেজোনেন্স হলো যে একটা অণু অথবা মূলকও হতে পারে, সেখানে দেখা যায় যে যে ইলেকট্রনগুলো থাকে, বিশেষ করে
পাই বন্ধনের ইলেকট্রন অথবা লোন পেয়ার, এই ইলেকট্রনগুলো দেখা যায় যে অণুর মধ্যেই স্থানান্তরিত হয়, জায়গা বদল করে। এর ফলে যে সমস্ত গঠন প্রাপ্ত হয় ওইসব গঠনগুলোকে বলা হয় রেজোনেন্স স্ট্রাকচার বা রেজোনেন্স গঠন। যেমন এই সবগুলোই কিন্তু ফেনল, অথচ আমরা দেখতে পাচ্ছি যে ইলেকট্রনগুলো সব ক্ষেত্রে একই জায়গায় নেই। বিশেষ করে এই যে লোন পেয়ার এখানে আছে, এখানে কিন্তু নেই, মানে 2 জোড়া নেই, এখানে 2 জোড়া, এখানে কিন্তু 1 জোড়া। আবার এখানে এই যে ঘুরছে, সমগ্র অণুতে দেখা যাচ্ছে যে ঘোরাঘুরি করছে বা স্থানান্তরিত হচ্ছে। তো সেই যে কিভাবে আবর্তিত হচ্ছে ইলেকট্রনগুলো একটা জায়গা থেকে আরেকটা জায়গায়, সেটা আমরা দেখিয়েছি রেজোনেন্স গঠনের মাধ্যমে। আমাদের একটু মনে রাখতে হবে যে এই সব প্রশ্ন কিন্তু মুখস্থ করে সম্ভব না। আমাদেরকে অবশ্যই এই প্রশ্নগুলো পারতে গেলে খুব ভালো করে বুঝতে হবে। বুঝলে আমাদের মুখস্থ করার দরকার নেই। কিন্তু আমি আবারও বলি, মুখস্থ করে এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া কখনো সম্ভব না। যদি একটা অ্যারো চিহ্ন উল্টাপাল্টা হয়ে যায় অথবা একটা ইলেকট্রন এদিক ওদিক হয়ে যায়, তাহলে কিন্তু টোটালি 0 হয়ে যাবে। সেজন্য আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে এই সমস্ত প্রশ্ন অ্যান্সারের ক্ষেত্রে। যেমন আমি যদি বলি, এভাবে যদি বলি যে ফেনলে যে ওটা আছে, এই ও কিন্তু এপাশে একটা বন্ড তৈরি করছে এইচ এর সাথে, আর এখানে একটা সি এর সাথে, আরো কিন্তু 2টি লোন পেয়ার রয়ে গেছে, এই একটি এবং এই একটি বলতে 1 জোড়া লোন পেয়ার রয়ে গেছে। এখন দেখা যায় যে আমরা জানি যে একটি সমযোজী বন্ধন তৈরি হওয়ার জন্য 2টি ইলেকট্রন প্রয়োজন হয়। সেখানে 2টি ইলেকট্রনই কিন্তু 2টি পরমাণু থেকে আসে। কিন্তু যখন আমরা দেখি যে 2টি ইলেকট্রনই একটি মাত্র পরমাণু থেকে আসে, তখন সন্নিবেশ সমযোজী বন্ধন তৈরি হয়। এটিও এক ধরনের সমযোজী বন্ধন, কিন্তু বিশেষ ধরনের সমযোজী বন্ধন। এজন্য নাম দেওয়া হয়েছে সন্নিবেশ সমযোজী বন্ধন বা কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড। সংক্ষেপে আমরা সন্নিবেশ বন্ধন বা কোঅর্ডিনেট বন্ড বলি। তো এখানে দেখা যাবে যে এই যে অক্সিজেন এই 2টি ইলেকট্রনের সাহায্যে পাশের যে কার্বন তার সাথে একটি সন্নিবেশ সমযোজী বন্ধন তৈরি করবে। সাথে সাথে এই যে পাই বন্ডটা, এই পাই বন্ড ভেঙে যে ইলেকট্রন দুটি চলে আসবে এই কার্বনের কাছে। ফলে যেটি হবে সেটি হলো এই কার্বনের কিন্তু আলটিমেটলি লস হবে, এই জন্য সে প্লাস হয়ে গেছে, আর এই কার্বনের কিন্তু একটু লাভ হবে, সেজন্য সে মাইনাস হয়ে গেছে। কিন্তু মাঝে যে পরমাণুটি আছে কার্বন, এই মাঝের পরমাণুটির কিন্তু কোনো লাভ লস হলো না। কেন লাভ লস হলো না? কারণ এই 2টি ইলেকট্রন যখন এখানে বন্ড তৈরি করলো, তখন কিন্তু এই কার্বনের লাভ হলো, আবার এখান থেকে যখন এইদিকে লস হলো। আমি 1 টাকা পেলাম, 1 টাকা হারালাম, তার মানে আমার কিছুই হলো না, লাভ লস কিছুই হলো না। এখানে মাঝে যে থাকে, মাঝে যে পরমাণু থাকে, তার কিন্তু এরকম ঘটনা ঘটে। একবার পাই, মাইনাস হয়, আবার হারায়, আবার নিরপেক্ষ হয়ে যায়। এভাবে এখান থেকে এটা তৈরি হলো। আবার এই 2টি ইলেকট্রন এসে কি করবে, পাশের যে কার্বন তার সাথে একটা বন্ধন তৈরি করবে, সন্নিবেশ সমযোজী তৈরি করলো, আবার এই বন্ড হয়ে গেল, তখন এ হয়ে গেল মাইনাস। একদম একেবারে একই রকম এর পরের লাইনটা, এখানে বন্ড তৈরি করবে, এখানে বন্ড ভাঙবে, ফলে এই সিটা মাইনাস হয়ে যাবে। শেষের ধাপটি একটু গুরুত্বপূর্ণ, আরো বেশি গুরুত্বপূর্ণ, একটু জটিল। এই 2টি ইলেকট্রন এখানে এসে বন্ড তৈরি করলো, আর ওই যে আগে তৈরি হয়েছিল যে বন্ডটি, সেই বন্ডটি আবার ভেঙে যাবে, ইলেকট্রন দুটি আবার সেই অক্সিজেন নিয়ে নেবে। এভাবে দেখা যাচ্ছে যে হলো যে ফেনলের ক্ষেত্রে এই 5টি রেজোনেন্স গঠন পাওয়া গেছে। এখন প্রশ্ন হলো যে রেজোনেন্স গঠন থেকে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি, সেটি হলো আমাদের একটু খেয়াল রাখতে হবে যে OH এর সাপেক্ষে এই 2টি অবস্থান হচ্ছে অর্থ অবস্থান, এই 2টি অবস্থান মেটা অবস্থান, আর এটা হচ্ছে প্যারা অবস্থান। অর্থ অবস্থান মানে কি? নিকটে, নিয়ার, অধিকতর নিকটে, আর প্যারা মানে হচ্ছে দূরে, ফার অ্যাওয়ে, আর মাঝে সেটা আমরা বলছি মিডল পয়েন্ট, যেটা আমরা বলি, আমরা অ্যাপ্রোচও বলি, কোনাকুনি বলতে পারি এটা। তো এই যে রেজোনেন্স গঠন আমরা পেলাম, এই রেজোনেন্স গঠন থেকে আমরা দেখতে পাচ্ছি যে OH মূলকের সাপেক্ষে এই অবস্থানটা কি? নিশ্চয় অর্থ পজিশন। নেগেটিভ দেখতে হবে যে কোন কোন জায়গায় কোন কোন কার্বনে নেগেটিভ চিহ্ন আছে। অর্থ পজিশনে নেগেটিভ, প্যারা পজিশনে নেগেটিভ, অর্থ পজিশনে নেগেটিভ। কিন্তু মেটাতে যদি আমরা বলি, মেটাতে কিন্তু নেগেটিভ না, ইলেকট্রন ঘনত্ব বেশি হয়নি। আমরা এভাবে বলবো, একটা সেন্টেন্সেই কিন্তু ইচ্ছা করলে আমরা উত্তরটা দিতে পারি। বলতে হবে যে ফেনলের রেজোনেন্স গঠন থেকে দেখা যাচ্ছে যে OH মূলকের সাপেক্ষে অর্থ এবং প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পেয়েছে। সুতরাং প্রতিস্থাপন ঘটবে অর্থ ও প্যারা অবস্থানে, মেটাতে নয়। কারণ আমরা জানি যে বেঞ্জিন সহ অন্যান্য যে অ্যারোমেটিক যৌগ আছে, তারা একটা বিশেষ বিক্রিয়া প্রদর্শন করে, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, অর্থাৎ ইলেকট্রন আকর্ষী
প্রতিস্থাপন বিক্রিয়া, অর্থাৎ প্রতিস্থাপনটা ঘটবে ইলেকট্রোফাইল দ্বারা, সেটা আমরা পরে আলোচনা করব। তাহলে দেখা যাচ্ছে কি যে OH এর সাপেক্ষে অর্থ এবং প্যারা অবস্থানে যেহেতু ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পেয়েছে, যারা ইলেকট্রোফাইল বা ইলেকট্রন লাভার বা ইলেকট্রন প্রিয় তারা দেখা যাবে যে অর্থ এবং প্যারা অবস্থানে প্রবেশ করার চেষ্টা করবে, কিন্তু মেটাতে প্রবেশ করবে না, কারণ মেটাতে ইলেকট্রন ঘনত্ব বেশি হয়নি তুলনামূলকভাবে। এই হচ্ছে আমরা এভাবে রেজোনেন্স গঠনের মাধ্যমে ব্যাখ্যা করতে পারি যে কেন বেঞ্জিক বলয়ে OH গুলো অর্থ প্যারা নির্দেশক। একেবারে আমি বলবো যে প্রায় 90% একই রকম হবে যদি আমরা NH2 সেটি কেন অর্থ প্যারা নির্দেশক এটা ব্যাখ্যা করতে চাই। সেজন্য আমি ওটা ব্যাখ্যা করতে চাচ্ছি না, আমি যেটা একটু ব্যতিক্রম আছে সেটা আমরা একটু আলোচনা করবো। সেটা হচ্ছে যে মিথাইলমূলক কিন্তু অর্থ প্যারা নির্দেশক, কিন্তু আমাদের মনে রাখতে হবে সেখানে একটা বিশেষ ঘটনা ঘটে। এখানে যেমন লোন পেয়ার আছে আমাদের খেয়াল করতে হবে, কিন্তু লোন পেয়ার আছে মিথাইলের ক্ষেত্রে কিন্তু আমরা দেখবো আমাদের যে টলুইনটা ব্যবহার করি আমরা দেখব যে সেখানে কিন্তু কোনো লোন পেয়ার নেই। তারপরেও কিভাবে ইলেকট্রন বন্ধন তৈরি করতে পারে সেটা আমরা এখন দেখব। টলুইনটাকে উদাহরণ হিসেবে নিয়ে, টলুইন বা মিথাইল বেনজিন। আমাদের একটু মনে রাখতে হবে যে টলুইনের যে মিথাইল গ্রুপটা রয়েছে এই মিথাইল কার্বনের কাছে কিন্তু কোনো লোন পেয়ার নেই। তা সত্ত্বেও এখানে একটা ডাবল বন্ড তৈরি হবে, কিভাবে হবে সেটা আমরা একটু দেখি। আসলে হয় কি যে সি এর সাথে যে এইচটা আছে এই এইচটা ইলেকট্রন রেখে দিয়ে চলে যায়। যদি ইলেকট্রন রেখে দিয়ে চলে যায় তখন কি হয়, তখন কিন্তু সিটা নেগেটিভ হয়ে যায় আর এইচটা পজিটিভ হয়ে যায়। এইচটা চলে যায় কিন্তু দেখা যায় যে চলে যাওয়ার পরে যে অবশিষ্ট যে অংশটি থাকে সেই অংশের পাশেই কিন্তু এইচ প্লাসটা অবস্থান করে, কোনো বন্ধন না তৈরি করে। এজন্য এই ধরনের যে রেজোনেন্স তার একটা বিশেষ নাম আছে, এটাকে আমরা বলি হাইপার কনজুগেশন। সেটা আমরা দেখব কিভাবে হচ্ছে। যদি আমরা এভাবে চিন্তা করি যে এই দুটি ইলেকট্রন চলে আসলো এদিকে, এই বন্ড ভেঙে গেল এইগুলো, তাহলে কি হলো আমরা একটু ছবিটা এঁকে দেখাই। এদিকে কিছুই হবে না, এদিকে যা ছিল তাই থাকবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই সির সাথে এই সির একটি ডাবল বন্ড তৈরি হয়ে গেল, যেখানে সিঙ্গেল বন্ড ছিল ডাবল বন্ড তৈরি হয়ে গেল। এই দুটি ইলেকট্রন কিভাবে আসলো, সি এবং এইচ এর মধ্যে ছিল, এখন সি এবং সি এর মধ্যে আছে, ফলে এই কারণে কিন্তু লস হয়নি, এ লস হয়ে গেছে। আবার যখন এই বন্ড ভেঙে যাচ্ছে তখন কিন্তু এই কারণে লাভ হচ্ছে, এই জন্য নেগেটিভ হয়ে গেছে, বাকিগুলো কোনো কিছু হয়নি। এর পরের লাইনটা আমরা দেখি। এর পরের লাইনটা আমি বলবো যে আগের মতো একবারে 98% একদম সেম। আমরা একটু খেয়াল করি। এটা হলো আমি বলবো যে এটা আগের মতোই। এরপরে লাইনটা একদম সেম, এখান থেকে এখানে আসবে, এই বন্ড ভেঙে যাবে, এইচ প্লাস কিন্তু থেকেই যাবে উইদাউট ফর্মিং এনি বন্ড, আমাদের মাথায় রাখতে হবে। আবার ফিরে আসবো, কিন্তু একটু পার্থক্য হলো দ্বিবন্ধনের অবস্থান কিন্তু চেঞ্জ হয়ে গেছে। যদি আমরা একটু খেয়াল করে দেখবো এইটা আর এটা কিন্তু মনে হচ্ছে যে একদম সেম, কিন্তু একদম সেম না।
এগুলোকে রেজোনেন্স স্ট্রাকচার বলে। এখানে বাই বন্ড কিন্তু এইদিকে, যেখানে এইদিকে বাই বন্ড নেই, উল্টে গেছে, একান্তর দ্বিবন্ধন ঠিক আছে, কিন্তু এখানে যেভাবে আছে সেখানে সেভাবে নেই, বিভিন্নভাবে। তো এভাবে যদি আমরা বলি যে এই যে মিথাইল বেনজিন বা টলুইনের যে রেজোনেন্স ঘটলো, 5টি গঠন আমরা পেলাম, সেই গঠন থেকে আমরা দেখতে পাচ্ছি যে মিথাইল মূলকের সাপেক্ষে অর্ধ এবং প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পেয়েছে। সুতরাং আগের মতো করে যদি বলি, প্রতিস্থাপন ঘটবে কোথায়? অর্ধ এবং প্যারাতে। যদি আমরা এভাবে দেখাই যে প্রথমটা শেষটাতে কিন্তু এই ঘটনা ঘটেনি, বাকিগুলোতে মিথাইল গ্রুপ ওদের যে এই যে অর্ধ পজিশন নেগেটিভ, প্যারা পজিশন নেগেটিভ, অর্থ পজিশন নেগেটিভ, কিন্তু মেটা অবস্থানে কিন্তু কোনো নেগেটিভ চার্জ নেই। ফলে যারা ইলেকট্রন লাভার বা ইলেকট্রন লাভিং গ্রুপ, যারা সেই ইলেকট্রন লাভিং গ্রুপগুলো দেখা যাবে যে অর্থতে এবং প্যারাতে প্রবেশ করবে, কারণ তাদের ইলেকট্রন প্রয়োজন, কাজে তারা সেখানে আক্রমণ করবে যেখানে ইলেকট্রন বেশি আছে, যে অংশটা ইলেকট্রন রিচ বা ইলেকট্রন সমৃদ্ধ আছে। তো এভাবে আমরা দেখালাম যে মিথাইল মূলকও কিন্তু অর্থ প্যারা নির্দেশক। এরপরে ক্লোরিন আছে, ব্রোমিন আছে, আয়রন আছে, একদম সেম, আমি সেদিকে যাবো না। এরপর আমরা চলে আসবো মেটা নির্দেশক। তার মধ্যে নাইট্রো গ্রুপ আছে, সিএইচও আছে, COOH আছে। আমি একটা দেখাবো, একটা দেখালে কিন্তু বাকিগুলো আসলে হয়ে যাবে। অর্থ প্যারা নির্দেশক থেকে একটি প্রশ্ন আসতে পারে, আবার মেটা নির্দেশক থেকে একটা প্রশ্ন আসতে পারে। আমরা সব লক্ষ্য করি যে একটা সৃজনশীল প্রশ্নে আপনাকে সেট করা হয়, উদ্দীপক দিয়ে দেয়, সেখানে দেখা গেল যে একটা প্রোডাক্ট তৈরি হলো অর্থ প্রোডাক্ট এবং প্যারা প্রোডাক্ট, আরেকটা প্রোডাক্ট তৈরি হলো মেটা প্রোডাক্ট। এখন প্রশ্ন এইভাবে হতে পারে যে এই যে ঘটনাটা ঘটলো, কখনো কখনো তৈরি করলো অর্থ প্যারা প্রোডাক্ট, আবার কখনো মেটা প্রোডাক্ট, কেন তৈরি হলো? সেটি তোমাদেরকে এই রেজোনেন্সের মাধ্যমে দেখিয়ে দিতে হবে যে এই গ্রুপটা অর্থপ্যারা নির্দেশক, এই জন্য অর্থপ্যারা প্রোডাক্ট পাওয়া গেছে, আবার এই গ্রুপটি মেটা নির্দেশক, সে কারণে মেটা প্রোডাক্ট পাওয়া গেছে। আমরা এখন দেখি যে নাইট্রো গ্রুপ কেন অর্থপ্যারা নির্দেশক। আমরা একটু খেয়াল করি যে নাইট্রো যে গ্রুপটা, এটা যে মেটা নির্দেশক প্রমাণ করতে গেলে আমাদেরকে এমন একটি অ্যারোমেটিক যৌগ নিতে হবে যেখানে NO2 এই গ্রুপটি আছে, নাইট্রোবেনজিন। আমরা এখন দেখি এই যে ইলেকট্রনগুলো আমরা দেখাচ্ছি, এগুলো কিন্তু ভুল হলে খুব সমস্যা। কেন এখানে 2 জোড়া ইলেকট্রন, সেটা আমাদের কিন্তু বুঝতে হবে, তা নাহলে কিন্তু অসুবিধা। অক্সিজেনের মোট কিন্তু আমরা জানি যে 8টা ইলেকট্রন, 2 যোগ 6, তার সর্বশেষে 6টা সেক্টর, 6টার মধ্যে এখানে শেয়ার করছে একটা, এখানে একটা, 2টা, 3, 4, 5, 6, এগুলো আমাদের কিন্তু বুঝতে হবে। আর এই অক্সিজেনের কিন্তু কোনো পরিবর্তন হবে না প্রথম থেকে শেষ পর্যন্ত, সেজন্য আমরা ইচ্ছা করলে ওইটা শুধু লিখেই যাব, কোনো কিছু দেখাবো না। আমরা যে কোনো এই যে N ডাবল বন্ডও এখানেই পরিবর্তন ঘটবে। কেন ঘটবে? আমাদের N অপেক্ষা ও কিন্তু অনেক বেশি ইলেকট্রোনেগেটিভ, ফলে যখন এই বন্ডটি ভাঙবে, এখানে যে পাই বন্ড আছে, যখন ভাঙবে ও এর দিকে যাবে। কারণটা কি? N অপেক্ষা ও অনেক বেশি তড়িৎ ঋণাত্মক বা ইলেকট্রোনেগেটিভ, সেটি ঘটবে। এখানে রেজোনেন্সটা কিন্তু একটু ভিন্ন, একটু তোমরা খেয়াল করো। এটা ওই যে বললাম, এখানে এই পাশটা কোনো চেঞ্জ হবে না, এবার এই কিন্তু প্লাস হয়ে গেছে, এদিকে আর কোনো চেঞ্জ হবে না। এখানে প্রশ্নটি হতে পারে, মনের মধ্যে প্রশ্ন থাকতে পারে যে এটি কেন প্লাস হলো। এখানে 2টি ইলেকট্রন ছিল, এই 2টি ইলেকট্রন কিন্তু একটা এই কার্বনের, একটা এই কার্বনের, এখন 2টি চলে গেছে ওই দিকে, তার মানে কি এর লস হয়ে গেছে। এর যে শেয়ারকৃত যে ইলেকট্রনটা, যেটা সে শেয়ারে অংশ নিয়েছে, ওটাকে দেখো ওই কার্বন নিয়ে নিয়েছে, ফলে ও একটা লস হয়ে গেছে, যেন প্লাস। এইদিকে সব ঠিক আছে। এরপর আমরা দেখি, আমি বারবার বলছি অ্যারোসিলটা দেওয়ার সময় কিন্তু খুব কেয়ারফুল। যদি অ্যারোটা সঠিক মতো দেওয়া না হয়, তাহলে টিচার ধরে নিবে তুমি এটা বুঝো না, মুখস্থ করছো, সেক্ষেত্রে কিন্তু নাম্বার দেখা যাবে যে ফুল নাম্বার দিবে না।
দুটি ইলেকট্রন এখানে এসে বন্ড তৈরি করবে। শেষের লাইনটা কিন্তু একটু জটিল, আমরা একটু খেয়াল করি যে এখানে যেটা হবে যে এই বন্ড ভেঙে এখানে আসবে, এই ইলেকট্রন আবার এখানে ফিরে আসবে। তার মানে কি, যে ইলেকট্রন আগে চলে গিয়েছিল ও এর কাছে, ইলেকট্রন কিন্তু আবার ফিরে আসবে। এই যে ঘোরাঘুরি করছে ইলেকট্রন, রেজোনেন্স গঠন যেটা আমরা বলছি, যে সঞ্চরণশীল ইলেকট্রন একটু ঘোরাঘুরি করছে অণুর মধ্যে বিভিন্ন জায়গায়। এখন কিন্তু এখানে 3 জোড়া ইলেকট্রন নয়, 2 জোড়া, কারণ এক জোড়া কিন্তু বন্ড তৈরি করে ফেলছে। তো এভাবে যদি আমরা প্রথমটা এবং শেষটা বাদ দিই, বাকি যে তিনটা যদি আমরা খেয়াল করি, সেখানে আছে যে অর্থটি কিন্তু প্লাস, ইলেকট্রন ঘনত্ব কিন্তু কমে গেছে, প্যারাতে প্লাস, অর্থতে প্লাস। তার মানে কি, তার মানেটা হলো যে অর্থ এবং প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব হ্রাস পেয়েছে। তাহলে যারা ইলেকট্রন লাভার তারা কি কখনো ওখানে আসবে? তারা আসবে না। কোথায় আসবে? কিন্তু মেটা অবস্থান যেটা, সেখানে কিন্তু ইলেকট্রন ঘনত্ব ঠিক বৃদ্ধি পায়নি, কিন্তু কমে তো নেই। কিন্তু অর্থ এবং প্যারাতে দেখা যাচ্ছে যে ইলেকট্রন ঘনত্ব কমে গেছে, ফলে প্রতিস্থাপন অর্থ এবং প্যারাতে ঘটবে না। কোথায় ঘটবে? মেটাতে, কারণ মেটাতে ইলেকট্রন ঘনত্ব ঠিক আছে। এভাবে আমরা দেখাতে পারি যে NO2 যে মূলকটা বা গ্রুপটা, এই গ্রুপটা মেটা নির্দেশক গ্রুপ। একইভাবে যদি আমরা বন্ড CHO, বন্ড COOH এগুলো যদি দেখাতে চাই, আমি বলবো যে অনেকটা একই রকম, প্রায় 80 থেকে 90% একদম একই রকম। এই জন্য একটা ভালো করে তোমরা প্র্যাকটিস করো, তাহলে বাকিগুলো তোমরা কিন্তু করতে পারবে। এখানে আরেকটি পয়েন্ট বলি যে N এবং O এর মধ্যে কিন্তু সন্নিবেশ সমযোজী বন্ধন ছিল আগে থেকেই। সেখানে কিন্তু Nটা ছিল প্লাস আর O ছিল মাইনাস। ইচ্ছা করলে আমরা ওই N প্লাস ও মাইনাস দিতে পারি, না দিলে যে খুব খারাপ কিছু হবে তা না, দোষের কিছু হবে তা না। কারণ আমরা জানি যে যখন সন্নিবেশ সমযোজী বন্ধন তৈরি হয়, তখন দেখা যায় যে ইলেকট্রন দাতা যে, তার কিন্তু লস হয়, সে তো সে প্লাসে যায়। আর ইলেকট্রন গ্রহীতা, সে কিন্তু তার লাভ হয়, সে মাইনাসে যায়। এখানে যেহেতু N হচ্ছে ইলেকট্রন দাতা আর ও হচ্ছে গ্রহীতা, এই জন্য এ প্লাস হয়ে গেছে, এম হয়ে গেছে। যদিও রেজোনেন্স যে গঠন আমরা আঁকলাম বিভিন্নভাবে, সেখানে কিন্তু ওই প্লাস মাইনাসের কোনো ভূমিকা নেই। মূল ভূমিকাটা কার? মূল ভূমিকা হচ্ছে এই N এবং এর মধ্যে যে পাই বন্ড আছে, সেই পাই বন্ড ভেঙে যাবে, ভাঙলে ইলেকট্রন কোন দিকে যাবে? বিষম বিভাজন ঘটবে, অর্থাৎ সেই দুটি ইলেকট্রন যাবে হচ্ছে ও এর দিকে। কেন যাবে? কারণ N অপেক্ষা ও অনেক বেশি ইলেকট্রোনেগেটিভ। আমাদের নিশ্চয়ই সেই মানটা জানা আছে, পলিং স্কেল যেটা, সেখানে বলা আছে যে অক্সিজেন 3.5, সেখানে N হচ্ছে 3.0। তার মানে অক্সিজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দ্যান নাইট্রোজেন। ফলে যখন এই বন্ড ভাঙবে, ইলেকট্রন যাবে অক্সিজেনের দিকে। সবচেয়ে বেশি ইলেকট্রোনেগেটিভকে আমরা জানি, একটু বলি যে ফ্লোরিন 4.0 তার ইলেকট্রোনেগেটিভিটির মান। 2 নম্বরে অক্সিজেন 3.5, 3 নম্বরে নাইট্রোজেন, ক্লোরিনটাও একই রকম 3.0। এরপর আস্তে আস্তে কিন্তু কম থাকে। তো সবচেয়ে বেশি ইলেকট্রোনেগেটিভ হচ্ছে ফ্লোরিন। তো এখানে N অপেক্ষা ও বেশি ইলেকট্রোনেগেটিভ হওয়ার কারণেই কিন্তু এই বন্ড যখন ভাঙছে, সেই ইলেকট্রন তুলে চলে যাচ্ছে ও এর কাছে। এভাবে আমরা দেখাতে পারি বন্ড NO2। আবার একইভাবে আমরা দেখাতে পারতাম যে CHO, COOH এগুলো কিন্তু অর্থপ্যারা নির্দেশক। তো আমরা আজকে এইগুলো করলাম, আর যেগুলো বললাম যে বন্ড CHO, বন্ড COOH এগুলো মেটা নির্দেশক, তোমরা একটু প্র্যাকটিস করবো। পাশাপাশি আমরা দেখিয়েছি যে বন্ড OH অর্থপ্যারা নির্দেশক, NH2 আছে, এটা হচ্ছে অর্থপ্যারা নির্দেশক। হ্যাঁ, আমরা OH দেখিয়েছি, NH2 তোমরা করবা, আমি CH3 দেখিয়েছি। এরকমভাবে আরও বেশ কিছু গ্রুপ রয়েছে যারা অর্থপ্যারা নির্দেশক। তো আজকে আমরা আমাদের আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।